স্যার কেউ করবো না ভিডিও, আপনি কাজ শুরু করেন। ওকে, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। ভিডিও অনেকের কিন্তু অন নাই, আমি মাইন্ড করছি। অ্যাক্টিভ থাকার জন্য জরুরি এটা। ওকে, যেটা বলছিলাম, আমরা গতকাল পর্যন্ত লং সাবজেক্ট, থিঙ্ক, বিলিভ, ডাবল ক্লজ, উইথ নো, নেভার, নো ওয়ে, এই ধরনের যে কথাবার্তাগুলো, আচ্ছা এটা দেখি। আচ্ছা, এই যে নো, নেভার, নো ওয়ে, এটসেট্রা, এই ওয়ার্ডগুলো কি? হ্যাঁ বলো। দা বয় কেন প্লুরাল হইব? কে বলছো? দা বয় কিভাবে প্লুরাল হবে? দা বয় তো ছেলেটি। দা বয় ছেলেটি, ঠিক আছে। বয়েজ হলে সেখানে প্লুরাল হতো। আচ্ছা, এই যে নেগেটিভ ওয়ার্ড যেগুলো, নেগেটিভ ওয়ার্ডের বিষয়টা আমরা আলোচনা অলরেডি করেছিলাম না? নাকি করি নাই? করেছিলাম কি? প্রথম দিকে করেছিলাম না? আচ্ছা, এটা যেহেতু এখানে সিরিয়াল আছে আবার একটু বলি। এই যে নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে কি থাকতে পারে? নো, নো প্লাস যে কোনো নাউন থাকতে পারে, যেমন নো ওয়ান, নান। আচ্ছা আমরা লিখে ফেলি, নো, ও সরি ওয়ান, তারপর নান, এগুলো সচরাচর পাওয়া যায়। নো বডি, নো ম্যান, অর্থাৎ নো ম্যান মানে নো প্লাস নাউন কিন্তু এগুলো, হ্যাঁ। তারপরে হচ্ছে নো ওয়ে, নট, নেভার, NEITH, নাইদার, নর, তারপর হলে হার্ডলি, বেয়ারলি, স্কার্টসলি, সেলডম, ফিউ, লিটল। মোটামুটি এই শব্দগুলো আমাদের মেমোরিতে আসছে। এই যে নো মানে তো নেগেটিভ বোঝাই যাচ্ছে। নট, নট মানেও নেগেটিভ। নটটা আসলে ভার্বের আগে বসে, মানে অ্যাডভার্ব হিসাবে বসে, আর নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসে, জাস্ট এটাই। নোটা অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, নটটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। নটটা ভার্বের সাথে বসে, আর নোটা হচ্ছে যে কোনো নাউনের সাথে বসে। নেভার হচ্ছে আসলে নো বা নটেরই একটু মানে কঠিন রূপ আর কি, কখনোই না এরকম একটু জোর দিয়ে বলে। নো ওয়ে মানে কোনোভাবেই এরকম,
নো প্লাস নাউন বলতে যে কোনো নাউনের সাথে, যে এখানে নো যেটা বলছি এটাই আসলে যে কোনো নাউনের আগে বসতে পারে। যেমন নো ওয়ান, নো ওয়ান মানে ওয়ান মানে হচ্ছে এখানে ম্যান, খেয়াল করো, ওয়ান মানে হচ্ছে ম্যান, তার নো ম্যান একই কথা, এই নো ম্যান আর এই যে এই নো ম্যান একই কথা। আবার নো ওয়ানকে সংক্ষেপে লেখা যেতে পারে নান হিসাবে, হ্যাঁ, নান হিসাবে একই জিনিস। আবার নো ম্যান মানে নো বডি, নো বডি মানে নো ম্যান, নো ওয়ান, নান একই জিনিস আসলে, এই যে ফর্মের ভিন্নতা শুধু, সবগুলো কিন্তু দেখো। একই জিনিস। তারপরে নো ওয়ে তো এর আগে বলেছিলাম, নট তখন বলছি, নেভার বললাম। নাইদার মানে কোনোটিই নয়, এটাও না ওইটাও না। যেমন নাইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, ওই দুটো ছেলের কেউই প্রেজেন্ট ছিল না। নাইদার মানে দুয়ের মধ্যে কোনোটিই নয় আর কি। নর সেটাও আসলে না বোঝায়, নাইদারের সাথে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে নর বসে। এই যে হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, এই যে 6টা ওয়ার্ড, এগুলোর এটা হচ্ছে, এটা আমরা আলাদা করে নেই। হ্যাঁ, এগুলো ইকুয়াল টু হচ্ছে আসলে অলমোস্ট নট, এটা আগেও বলেছিলাম, এল মানে প্রায় না, প্রায় না, প্রায় না বুঝায়, ঠিক আছে। এই যে 6টা ওয়ার্ড, তো এর মধ্যে এই যে হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এই 4টা ওয়ার্ডের অর্থ হচ্ছে মানে এগুলো অ্যাডভার্ব হিসাবে বসে। যেমন হি সেলডম কামস হিয়ার, কি হি সেলডম কামস হিয়ার, সে কদাচি এখানে আসে, মানে আসে না বললেই চলে, এরকম, আসে না বললেই চলে। একটু ছোট করে ফেলি একটু। তো তাহলে এই যে বাক্য, এটা ন্যারেশন কি, কি বলে, ট্যাগ কোয়েশ্চেন কি হতে পারে বলো তো, এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? হি সেলডম কামস হিয়ার, বলো ট্যাগ কোয়েশ্চেন কি হবে? হ্যাঁ, সে কদাচি এখানে আসে, মানে আসে না বললেই চলে, কি হবে? তারপরে হ্যাঁ, তারপরে নান ক্যান ডু ইট, বলো এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? নো মাদার aids her children, কি হবে? তারপর few students attended the class, তারপর there was little water in the glass, বলো এগুলো কি হবে? কি হবে দেখি। সাবিত এখনো ভিডিও অন করো নাই, নাইম ভিডিও অন করো নাই, সাদিয়া ভিডিও অন নাই, প্রাইম ভিডিও অন নাই। আমি কিন্তু চেক করবো এভাবে, না হয় আমি স্লো হয়ে যাব, কারণ ভিডিও অন রাখা মানে হচ্ছে যে অ্যাক্টিভ আছো, এটা আমি দেখতে পারলাম। অ্যাক্টিভলি কাজ করতে হবে, লাগাই দিয়ে পড়ে থাকলাম, এটা কোনো কাজ না। অ্যাক্টিভলি, এবং এই ভিডিও অফ করা মানে হচ্ছে বিরক্ত হলাম আমি, এটা ধরে নিও। আচ্ছা, তারপরে
তাহলে আমরা কি দেখলাম যে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো হচ্ছে কোনোটা একেবারেই না বোঝায়, যেমন এই যে নাইদার নর পর্যন্ত, এগুলো 100% না। আর এরপরে যে রোটা আছে সেখানে এগুলো অলমোস্ট নট বোঝায়, মানে প্রায় না বললেই চলে। তার মানে ইকুয়াল টু নট। অলমোস্ট নট মানে কি, নট তো আছে, নট মানে না। এক কথায় এই শব্দগুলো সবগুলো হচ্ছে যে বাক্যে যখন থাকবে আমরা এটাকে নেগেটিভ হিসেবে ধরবো। আচ্ছা, ওকে। এখন বলো হি সেলডম কামস হিয়ার, এখানে একটা কোশ্চেন কি হবে, কুইক। হ্যাঁ, ডাজ হি, এই কনসেপ্টটা কি ক্লিয়ার ছিল? একটু মানে ইয়ে ছিল না, পরিষ্কার ছিল না, কেমন? হ্যাঁ, কি সবার কি এই বিষয়টি জানা ছিল? আচ্ছা, তাহলে কি হবে এখানে? ডাজ, ডাজ হি। আচ্ছা, ভালো কথা। কি আর কিছু হতে পারে? কেন ডাজ হি? ডাজ, হ্যাঁ। আর আর হ্যাঁ, আর নট যুক্ত রামেশা নট হবে? আসলে নট হবে না, এইটাই আমরা বুঝাতে চাচ্ছি। দেখো এই যে এই সেলডম মানে ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে দিয়ে দিই মানে নট। তারপরে এই যে সহজ হয়ে গেল এটা। এই যে নানের মধ্যে কি নো আছে, নানের মধ্যে নো আছে, তাহলে ইকুয়াল টু নট মানে ইকুয়াল টু নো। তারপরে নো মাদারের মধ্যে কি আছে, নো আছে, ইকুয়াল টু নো। তারপরে ফিউর মধ্যে যে ফিউটা কি, ফিউটা হচ্ছে সংখ্যায় একেবারে কম। ওই যে বললাম, ধরো তোমরা 20 জন স্টুডেন্ট অ্যাটেন্ড করার কথা, সেখানে 3 জন বা 2 জন অ্যাটেন্ড করলো, তখন এটা আসলে কোন নাই বললেই চলে, তার স্টুডেন্ট নাই বললেই চলে। সেক্ষেত্রে আমরা বলবো ফিউ স্টুডেন্টস। ঠিক আছে, পরিমাণে একেবারে অল্প আর কি, যেটা অপ্রতুল, যেটা দিয়ে কাজ চলে না আর কি। তাহলে এটার অর্থ আমরা নো বলবো আর কি, নো স্টুডেন্টস এর মতো, অলমোস্ট নট মানে প্রায় নাই বললেই চলে। ঠিক আছে। তারপরে দেয়ার ওয়াজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুব অল্প পরিমাণে পানি ছিল। তাহলে এই যে লিটল, এটাও হচ্ছে যে আমরা নো ধরবো আর কি। ঠিক আছে। আসলে ডিফারেন্সটা হচ্ছে যে নো যত জায়গায় হয়েছে, নো ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে, যেমন নো স্টুডেন্ট, দেখো এটা অ্যাডজেক্টিভ হিসেবে, নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নটটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে। যাই হোক, এই যে নো নট এগুলোতে আছে, তার মানে আমরা চোখ বন্ধ করে করে ফেলতে পারি এখন। নান ক্যান ডু ইট ইকুয়াল টু কি হওয়া উচিত এখানে, বলো? হ্যাঁ, আনসারটা কি হবে, ট্যাগ কোয়েশ্চেন? কেন কনফিউশন লাগতেছে? আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো না, আনসারটা কি হবে যেটা? ক্যান, ক্যান ইট, আবার কেউ বলছে দেওয়া হতে পারে না। খুব ভালো কথা। আচ্ছা, এখন এবার নো মাদারে আসো। নো, নো মাদার হেটস আর চিলড্রেন। আচ্ছা, আমরা এখানে নটটা উঠাই দিই, প্রবলেম করতেছে, আমরা মানে বুঝার যা বুঝলাম আর কি। ঠিক আছে। এখানে আচ্ছা, আচ্ছা ক্যান ইট অথবা ক্যান দে লিখলাম, তারপরে নো মাদার হেটস হার চিলড্রেন, এটা কি করব? ডাজ ইট। আচ্ছা, আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? ডাজ সি, ইটের জায়গায় সি হতে পারে, খুব ভালো। তারপর ফিউ স্টুডেন্টস, ফিউ স্টুডেন্টস এটা বলো, এটা কি হতে পারে? আনসার কি হতে পারে? ডিড, ডিড নট মানে ডিডেন্ট, ডিডেন্ট দে। আচ্ছা, কি হবে বলো? হ্যাঁ, ডিড দে, ভালো কথা। আর কি হতে পারে? আর সম্ভাবনা নাই না, ভালো কথা।
আচ্ছা, দেয়ার ওয়াজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, কি এটা কি হবে? এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? হ্যাঁ, কি হতে পারে? ওয়াজ ইট। আর কিছু? আর কি হতে পারে? ডব্লিউ এস এন ওয়াজন্ট ইট। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, আমরা এগুলো আনসার মোটামুটি ভাবে পাইলাম। এগুলা বিচার করার কাজটা একটু পরে আসছি, ঠিক আছে? এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, আরেকটা নিয়ম আমাদের করতে হবে। আরে, আরেকটা কাজ হলো, দেখো এখানে আমি একটা নিয়ম দিচ্ছি। কোনো আহ, আচ্ছা আচ্ছা, সাবজেক্ট, কি হচ্ছে এগুলো, এর স্থলে নো, এনি, সাম, এভরি, ইচ, আইদার, আইদার, অল, এগুলো যদি থাকে তাহলে প্রনাউন হবে দে। খুব মনোযোগ দিয়ে বিষয়টা একটু দেখো। কি বললাম এটা? কি বললাম? কোনো যে কোনো সাবজেক্টের স্থলে যদি এই শব্দগুলো যুক্ত থাকে, নো, এনি, সাম, এভরি, ইচ, আইদার, নাইদার, অল, এই শব্দগুলো যদি সাবজেক্টের স্থলে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যুক্ত থাকে তাহলে প্রনাউন হয়ে যাবে দে। এটা একটু বোঝার ব্যাপার আছে, না হয় মনে থাকে না, আসলে কাজের সময় ভুলে যায়। যদি বলি আমি নো স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট, কোনো স্টুডেন্টই সেখানে ছিল না, তার মানে ওখানে অনেক অনেক স্টুডেন্ট থাকার কথা ছিল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক স্টুডেন্ট আছে। ধরো তোমরা এখানে 20 জন স্টুডেন্ট ক্লাসে অ্যাটেন্ড করো, তার মধ্যে কোনো স্টুডেন্টই আসেনি, তখন আমি কি বলবো? নো স্টুডেন্টস বা নো স্টুডেন্ট। তার মানে কি আসার কথা ছিল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অনেক স্টুডেন্টের অস্তিত্ব আছে। এনি ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে, দ্যাট মিনস হচ্ছে এখানে অনেক লোকের উপস্থিতি আছে ব্যাকগ্রাউন্ডে। সাম ক্যান ডু ইট, তার মানে হচ্ছে প্লুরাল আছে। এভরি, এভরি গার্ল, এভরি বয়, এভরি স্টুডেন্ট ক্যান ডু ইট, তার মানে কি পেছনে, মানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অনেক স্টুডেন্ট আছে। ইচ, প্রত্যেক, প্রত্যেক এক এক করে বুঝালেও, এভরি, ইচ, এগুলা প্রত্যেক এভাবে এক এক করে বুঝালেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে মানে অর্থাৎ প্লুরালের অস্তিত্ব আছে। আয়দার মানে দুয়ের মধ্যে যে কোনো একটা, নাইদার মানে দুয়ের মধ্যে কোনোটিই না, তার মানে ব্যাকগ্রাউন্ডে দুই দুই করে অস্তিত্ব আছে। অল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক লোকের অস্তিত্ব আছে। তার মানে এই শব্দগুলো যখন কোনো সাবজেক্টের সাথে বসে তখন এটার ব্যাকগ্রাউন্ড থাকে, মানে পটভূমিটা থাকে হচ্ছে প্লুরাল। এই জন্য এগুলোকে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেনে জাস্টিফাই করতে হয়, ট্যাগ কোয়েশ্চেনে যখন অপিনিয়নটাকে জাস্টিফাই করতে হয়, তখন এই শব্দগুলো এই শব্দযুক্ত সাবজেক্টের জন্য আমাদের দে প্রনাউন বসাতে হয়। এটা কি মনে থাকবে? থাকবে। এবং ট্যাগ কোয়েশ্চেন যে ভুল হয় এটাও হচ্ছে বড় একটা কারণ, আর কি বেশ বড় একটা কারণ, এটা মনে রাখতে হবে। এখন হচ্ছে আমরা এখানে আমাদের, আর আমাদের দ্বিতীয় কথাটি কি ছিল? দ্বিতীয় কথাটি ছিল হলে এই সাবজেক্ট যুক্ত যদি থাকে, এই যে সাবজেক্টগুলো, এগুলো যদি যুক্ত থাকে
তাহলে আমরা বাক্যটাকে পুরোপুরি না অথবা প্রায় না যে কোনো একটা ধরে নেব। তার মানে হচ্ছে এই বাক্যগুলো, এই শব্দগুলো থাকা মানে বাক্যটি নেগেটিভ। আবার এই শব্দগুলো সাবজেক্টের সাথে থাকা মানে প্রনাউনটা হয়ে যাবে প্লুরাল, অর্থাৎ দে। ঠিক আছে? যেমন কোনো স্টুডেন্ট, নো স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট, কোনো স্টুডেন্ট উপস্থিত ছিল না। তো ছিল কি, কারা ছিল? সেই স্টুডেন্টরা ছিল এরকম, বা স্টুডেন্টরা ছিল কিনা এরকম কথা চলে আসছে না। অর্থাৎ এই শব্দগুলো ব্যাকগ্রাউন্ডে প্লুরাল থাকে, ব্যাস। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, তাহলে আমরা এবার একটু জাস্টিফাই করি। এবার তোমরা একটু বুদ্ধি খাটাও তো, এখানে তোমাদের বাক্যগুলোতে কি কি বলছিল বা শুদ্ধ হয়েছে কিনা। এই যে সেলডম, এই সেলডম মানে নো বা নট আছে, অতএব এখানে নট হবে না। কেমন, কেউ যদি বলেও থাকো এটা উইথড্র করতে হবে, কারণ এই সেলডম মানে না, আসে না বললেই চলে, না প্রায় কদাচিৎ। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। নান কিন্তু এটার ওখানে কেন নিতে হবে না, কেন নিতে হবে? আচ্ছা আচ্ছা, আসছি। এই যে এবার কারেকশন হয়ে যাচ্ছে, তার মানে এই যে সেলডম আছে এখানে নট আছে, অথবা এখানে নট আমরা আনবো না, ব্যাস। ঠিক আছে, এটা ওকে। তারপরে নান ক্যান ডু ইট, এখানে ক্যান আছে অক্সিলিয়ারি বা আমরা আনলাম, এরপরে ইট, ইট ভুল হবে। কেমন, কারণ নান এই যে মানে কি, নান মানে নো ওয়ান। আমরা দেখেছি এই যে এই যে নান আর এই যে নান আর এই যে নান আর নো ওয়ান, এগুলো একই ওয়ার্ড। এটার সংক্ষেপ রূপ হচ্ছে এটা। আর ওয়ান মানে ম্যান, এই ম্যান নো ম্যান একই জিনিস। ঠিক আছে, নো বডি একই জিনিস, বডি মানে ম্যান। ঠিক আছে, এই যে যে চারটা জিনিস আসলে একই জিনিস। ওকে, তো তাহলে নান আছে, অতএব আমাদের জাস্টিফাই করতে হবে প্রোনাউন দিয়ে দিয়ে, দ্যাটস ওয়াই এখানে ইটটা থাকবে না। ক্লিয়ার? তারপর নো মাদারের ওখানে তারপরে নো মাদার, নো প্লাস নাউন, খেয়াল করো। এই যে নো প্লাস নাউন, এই যে নো প্লাস নাউন, নো ম্যান মানেও কিন্তু নো প্লাস নাউন, এগুলোও কিন্তু নো প্লাস নাউন, কিন্তু বিভিন্ন রূপ হয় বলে আমি আলাদা করে দিলাম আর কি। ওয়ান মানে এখানে ম্যান নাউন, নো ওয়ান, ওয়ান মানে ম্যান নাউন, বডি, বডি মানে ম্যান নাউন, ম্যান, ম্যান মানে ম্যান নাউন। তার মানে নো প্লাস নাউন, এই নো প্লাস নাউন। এবার শুধু ম্যান বা বডি না থাকে, মাদার থাকতে পারে, ফাদার থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে, কত কিছু থাকতে পারে। নো এর সাথে কোনো নাউন যুক্ত হওয়া মানেই বুঝতে হবে যে এটা সাবজেক্ট কি হয়ে যাবে, সি হবে। না না এই যে মাদার, এই যে দেখো, তার মানে মাদার এটা স্ত্রীলিঙ্গ থাকলেও আমাদের হিসাব করতে হবে নো আছে এখানে, ব্যাকগ্রাউন্ডে প্লুরাল, দ্যাটস ওয়াই কোনো মানে কি করতে হবে, এখানে দে করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আর হেডস এর সাথে এস আছে, এই জন্য ডাজ বসছে নাকি। ওটা তো নিতে করে না। এটা হয়েছে কিনা, এ বাক্যটা হয়েছে কিনা, কি সবাই বলছো হয়েছে? আচ্ছা, উত্তর যেহেতু দিচ্ছ না ধরে নিব হয়েছে। আচ্ছা, এটা কি আসলে হয়েছে? খেয়াল রাখবা, এখানে নোমাদার যখন স্টেটমেন্টটা দেওয়া ছিল, যখন এখানে কথাটা লেখা হচ্ছিল, তখন নোমাদার হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার। যখন আমরা জাস্টিফাই করতে আসলাম ট্যাগ কোয়েশ্চেনের ধারা অনুযায়ী, এই কথাটাকে যখন জাস্টিফাই করতে আসলাম, বিচার করতে আসলাম, মানে সত্যাসত্য নিরূপণ করতে চাইলাম প্রশ্নের মধ্য দিয়ে, তখন আমরা কি পেলাম, যে এটার ব্যাকগ্রাউন্ডে যে প্লুরাল ছিল, এই প্লুরাল সাবজেক্টটা চলে আসলো। যখন প্লুরাল সাবজেক্টটা চলে আসলো, আচ্ছা, এই যে হেডস এর এস, ভার্বের শেষে এস থাকলে আমরা ডাজ নিয়ে আসি, ভালো কথা। কিন্তু এই যে নতুন সাবজেক্ট আমরা কি পেলাম, দে, এই দের সাথে কি ডাজটা কি ম্যাচ হচ্ছে? এই ডাজটা কিন্তু এই মাদারের হিসেব অনুযায়ী বসছিল, মানে ভার্বের সাথে এসটা বসছিল মাদারের হিসেব অনুযায়ী, তখন সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার ছিল, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এখন আমরা জাস্টিফিকেশনে এসে ট্যাগ কোয়েশ্চনের যে মূল নিয়ম বা ধারা, সেটাকে ঠিক রাখতে গিয়া আমরা সাবজেক্ট পাইলাম দে। তো তাহলে দে অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্বটা বসাইতে হবে না কি? ঠিক আছে কিনা? হ্যাঁ, তার মানে হচ্ছে দের সাথে কি বসে, দের সাথে প্রশ্ন করতে কি বসে, ডু বসে না? অর্থাৎ বহু বচন হলে ডু, এক বচন বা সিঙ্গুলার হলে ডাজ। ঠিক নেই?
ক্লিয়ার নাকি? তাহলে এখানে কি ডু বসবে না ডাজ বসবে? ডু বসবে। এটা ঠিক মানে ঠিক হবে কিনা ভবিষ্যতে? অর্থাৎ নতুন সাবজেক্ট যখন আমরা বসাবো তখন আমরা ওই নতুন সাবজেক্টের সাথে ম্যাচ করে আমাদের অক্সিলারি ভার্বটাকে বসাবো। বুঝা গেছে? হ্যালো, জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে ফিউ স্টুডেন্টস এখানে কি দেখলাম আমরা? এখানে অ্যাটেন্ডেড এই ভার্বটা ফার্স্ট টেন্স, এই যে ইডি যুক্ত ভার্ব মানে ফার্স্ট টেন্স, অতএব ডিড দিলাম, ভালো কথা। ডিড ডে। আচ্ছা, এখন এই যে ফিউ মানে কিন্তু না, প্রায় না, এই যে প্রায় না, প্রায় না বললেই চলে। তাহলে কি নট বসবে? তাহলে ডিড, এটার জন্য ডিড, আর ফিউর জন্য ফিউ থাকলেও কি সংখ্যায় কম কিন্তু বহু বচন না, খেয়াল করো। এখানে দে তোমরা দিয়েছ, তাহলে ডিড দে, এটা হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে। তারপরে দেয়ার ওয়াজ লিটল ওয়াটার, সেখানে খুব অল্প পরিমাণে, একেবারে অল্প পরিমাণে, যেটা পান করার উপযোগী না, এত অল্প আর কি। তাহলে দেয়ার ওয়াজ লিটল ওয়াটার, আর দেয়ার ওয়াজ লিটল ওয়াটার। তো এখানে কি হবে? ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব আছে, আচ্ছা নিয়ে আসি ওয়াজ। এবার এই যে দেয়ার, যেটা এই দেয়ারটা কিন্তু ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, মূলত এখানে সাবজেক্ট হচ্ছে আসলে লিটল ওয়াটার, কিন্তু দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। দ্যাটস এখানে অ্যাংলোরা এই দেয়ারটাকে কিন্তু ট্যাগ কোয়েশ্চনে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দিলাম কি, দেয়ারটা আমাদের সাবজেক্ট হিসেবে রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার নো বা নট লাগবে কিনা? লাগবে না। লাগবে না। কেন লাগবে না? এই যে লিটেল আছে, লিটেল মানে অলমোস্ট নট, মানে নট, এক কথা নট। তার মানে আমরা এই যে ওয়াজেন্ট দেব না। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ বলো। 1 2 3, এটা এ নোমাদার, নোমাদার। তো নোমাদার নো আছে, নো যুক্ত আছে, মানে নো প্লাস নাউন মানে হচ্ছে প্রনাউন দে হয়ে যাবে। আর মেইনলি হচ্ছে যে এখানে যেমন এখানে এই নো মাদার মানে কোনো মাই নয় আর কি, সিঙ্গুলার। এক্ষেত্রে এখানে বার্বের সাথে এস বাই এস ছিল, থার্ড পারসন সিঙ্গুলার ছিল, বার্বের সাথে এস ছিল। কিন্তু যখন আমরা জাস্টিফাই করতে আসলাম, আমরা নতুন সাবজেক্ট পেলাম কি, দে, প্রনাউন হিসেবে দে পেলাম। এখন দের সাথে ডাস কি ম্যাচ হয়? সরি, দের সাথে ডাস কি ম্যাচ হয়? ডাজ অক্সিলিয়ারি হিসেবে সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, কিন্তু এখানে সাবজেক্ট চলে এসছে প্লুরাল। এই কারণে এই প্লুরাল সাবজেক্টের সাথে যে ডু হয় সেটা আমরা ম্যাচ করে বসাইতে হইল। হওয়ার কথা ডাজ, কিন্তু নতুন সাবজেক্টের কারণে ম্যাচ করে বসাইতে হইল ডু। ঠিক আছে, বলো এটুকু এটুকু একটু একটু দেখো, একটু ভিজুয়ালাইজ করো। এই যে এখানে দুটো বিষয় আলোচনা করলাম, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই যে এখানে যে এই সাবজেক্ট, এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্টের সাথে যুক্ত থাকে তাহলে কি হবে? তাহলে ইয়ে হবে, এই মানে প্রনাউন হবে দে। আর এই বিষয়গুলো যদি থাকে, এই যে এখানে প্রথমের যে বিষয়গুলো, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে এটাকে আমরা নেগেটিভ বাক্য ধরবো, না বোধক বাক্য ধরবো। সেক্ষেত্রে আমাদের মূল কাজ করতে নো বা নট দেওয়া যাবে না। এই দুইটা জিনিস আসলে প্রয়োগ করে আমরা এই এক্সারসাইজগুলো করলাম। বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? একটু ভেবে দেখো, আসলে ব্রেনে সেট না করলে বিষয়গুলো বারবার ভুল হতে থাকবে। হ্যালো, হ্যালো, এই প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন দূর করার জন্যই তো আসলে কাজ। এক নাম্বারটা আবার এক নাম্বারটা না, আসলে তোমরা মানে
চেষ্টা করতে হবে যে ঠিক কোন পয়েন্ট, মানে কোন পয়েন্টটা তোমরা বুঝতে পারছো না, ওটা স্পেসিফিক যদি বলতে পারো তাহলে কিন্তু মানে বোঝাটা আরো সহজ হয়। বলতে পারো যে এখানে নট কেন বসবে না, মানে স্পেসিফাই করো আর কি। হ্যাঁ, যেমন যদি বলো যে এই নাম্বারটা আবার বুঝাই দেন, আসলে আমাকে পুরো বিষয়টা আবার বলতে হবে। তার চাইতে বেটার কোয়েশ্চেন হচ্ছে যে মানে টু দ্য পয়েন্ট বলা, যে এখানে সাবজেক্টটা এইটা এইটা কেন হলো, এখানে যে সাবজেক্টটা দে কেন হলো, এখানে নটটা কেন হলো না। হ্যাঁ, এভাবে প্রশ্ন করতে পারলে বেটার আর কি। স্যার এখানে কি ৮ থেকে করেছে না এর আগে ৭ করেছিল? আমরা তো এই যে এগুলা তো হচ্ছে রুলস, মানে বিশেষ বিশেষ কিছু রোজ 7 করেছে? নিয়মের সমন্বয় আর কি। সেভেন, হ্যাঁ সেভেন গতকালকে আমরা করাইলাম না। কেন সেভেন করাই না? এই যে ডবল ডবল ক্লজের কাজটা করাইছি না কালকে? এগুলো নিয়ে তো বিশদ আলোচনা হয়েছে না? ১.৫ ঘন্টা কাটাইলাম কিভাবে, ১.৫ ২ ঘন্টা। কি দেখতেছিলেন? আচ্ছা, মনে হয় শাওন এটা বলতে চাইছিলা যে প্রথমটা কি। আচ্ছা, এই যে প্রথমটার ব্যাখ্যাটা একটু ইয়ে দাও তো, রামিসা দাও তো, প্রথমটার ব্যাখ্যা রামিসা দাও। এটা ডাজ হি কেন হইল? পার্টিসিপেট করতে হবে। বলো এখানে ডাজ হি কেন হইল? হ্যালো, হ্যালো, কি রে বাবা? জি স্যার বলেন। এই প্রাইম আছো? জি স্যার। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা দাও তো, রামিসা খুঁজে পাচ্ছি না। এটা সাউন্ড প্রশ্ন করেছে যে এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। বলো তো এখানে ডাজ হি কেন হইলো? স্যার আমি এই যে করি নাই তো, আমি করি কে নাই। প্রশ্ন করছে? স্যার আমি সাবিত? সাবিত প্রশ্ন করেছে? জি আচ্ছা ঠিক আছে, তা বলো, প্রাইম বলো। স্যার ফার্স্টটা হচ্ছে গিয়ে হি সেলডম কামস হিয়ার। হ্যাঁ, তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, হ্যাঁ, আমরা এখানে অক্সিলারি ভার্ব আর বাদ দিয়ে এখানে ভার্ব যে এস আই এস ডাক আছে। হ্যাঁ, আর যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার জন্য ডাকটা হচ্ছে আর তো হি আছে আর ওই যে মানে ডাকে করলে হ্যাঁ, তার মানে সাবিত কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা খুব সিম্পল। এই যে কামসে কি এস বাই এস থাকলে আমরা ডাজ নিয়ে আসি আর কি, অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস ছিল। এই ধরনের বাক্যকে আমরা প্রশ্নবোধক বা নেগেটিভ করার জন্য ডাজটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে দেখো, এখানে ইয়েস আছে বা এস আছে, এখানে ডাজের সাথে ইয়েস বা ইয়েস আছে। তার মানে এই যে মিল যুক্ত যেটা, সেটাই আমরা আনতে হবে। ঠিক আছে। আর এরপরে সাবজেক্ট আনলাম কি, হি, হি আছে, হি শুধু এখানে ছোট হাতের বসলো, আর কিছু না। আর নো বা নট বসালাম না কেন সেলডমের মধ্যে? সেলডমটা কি? এই যে প্রায় না, প্রায় না মানে নট, অতএব এই জন্য এখানে আর নটটা বসানো যায় নি। অর্থাৎ আমাদের কথা ছিল যে বাক্যটি যদি বা স্টেটমেন্টটা যদি হ্যাঁ বোধক থাকে, আমরা কোয়েশ্চেন করতে হবে না বোধক। বাক্যটি না বোধক থাকলে কোয়েশ্চেন করতে হবে হ্যাঁ বোধক, যেটা আমাদের বেসিকে আলোচনা হয়েছিল বিস্তারিত। কেমন, এই কাজটা কেন করতে হয় এভাবে, সেটাও আলোচনা আমরা করেছিলাম, কারণ সেই জায়গাটা আবার রিপিট করতে গেলে সময় নষ্ট হবে। ওকে, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? না। ক্লিয়ার এটা? আশা করি ভুল চেক দেওয়া যাবে। দেখো তো, আমরা সুইচ করব পরবর্তী ধাপে। ওকে, গুড। আচ্ছা, এরপরে হচ্ছে নেম অফ অলমাইটি। এটা খুব সিম্পল ব্যাপার, একেবারে সিম্পল, তারপরে ভুল হয় এই জন্য। নেম অফ অলমাইটি, নেম অফ অলমাইটি মানে বিষয়টা, ফ্যাক্টরটা অনেক নর্মাল। স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার আমার প্রাইভেট আছে 10টা। 10টা প্রাইভেট থাকলে তুমি কুইট করবা, কুইট করে ভিডিওটা দেখে নিবা, পরে পরের অংশে যেটুকু তুমি দেখতে পারো না সে ভিডিওটা দেখে নেবা। এখন তো ব্যবস্থা ভালোই আছে। ঠিক আছে। জি স্যার।
আচ্ছা, ওকে। তো নেম অফ অলমাইটির ব্যাপারটা কি? নেম অফ অলমাইটিটা হচ্ছে অলমাইটি মানে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার কি সেটা সৃষ্টিকর্তার নামে। সৃষ্টিকর্তার নামের ব্যাপার না, মানে সৃষ্টিকর্তার নাম কি কি হতে পারে? ধরো এ, এল এল এইচ, আল্লাহ, তারপরে গড, তারপরে কি জে আই এস এস, জেসাস, ইউএস মেবি, জেসাস, এইটা মোটামুটি যেগুলো সৃষ্টিকর্তার নাম ধরে আর কি। আচ্ছা, যাই হোক, এগুলোকে যখন আমরা প্রনাউন করি তখন সেই ক্ষেত্রে আমাদের প্রনাউনটা জাস্ট বড় হাতে লিখতে হয়, এটা অনেকে ভুল করে ফেলে। প্রনাউনটা এটা একটা এক্সাম্পল দিয়ে এনাফ হবে, যেমন এ এল এল এ এইচ, আল্লাহ, আই ক্যান এইচ এল পি, হেল্প ইউ। আর কি হবে এটা? ক্যান নট ইট। হ্যাঁ, ক্যান নট ইট। ক্যান নট, বলো আনসার কি হবে? আমার এই যে বক্তব্যে যেটুকু কথা বললাম এর নিরিখে বলো কি হবে। ক্যান মানে কান্ট ইট, আর কি হতে পারে? আর কি হতে পারে? আল্লাহ তো এই যে স্যার এখানে সৃষ্টিকর্তাকে হিসেবে মিন করে। ক্যান্ট হি, হ্যাঁ, সৃষ্টিকর্তা তো না। ক্যান্ট হি এভাবে। জি। আচ্ছা, আর কি হতে পারে? আর কিছুই নেই। কিছুই না, গুড। আচ্ছা, আমার কথাটা কি ছিল? আমার কথাটা কি খেয়াল করেছো তোমরা? আল্লাহ আমি কি বলেছি এখানে? নেম অফ অলমাইটি অর্থাৎ সর্বশক্তিমান, অর্থাৎ সৃষ্টিকর্তার নামের জন্য যে প্রনাউনটা হবে সেই প্রনাউনটা কি হবে? হি হবে। আচ্ছা, এখানে আচ্ছা, যাই হোক, এটা একটা প্রশ্ন আছে, এটা পরে বলছি। আল্লাহ, গড, অর্থাৎ এক কথা এখানে আসলে যিশু কিন্তু সৃষ্টিকর্তা নয়, এটা আমরা বলা ঠিক হচ্ছে না, বা গড হিসাবে কিন্তু এভারেজে বলা হয়। গডটা কিন্তু আসলে মানে সকল ধর্মেরই বলা যায় যে এক ধরনের কিন্তু এক একজন এক একভাবে বলে। যাই হোক, আহ, বিভিন্ন নামে বলতে পারে। তো কেউ লর্ডও বলে, লর্ডও বলতে পারে কেউ, এল ও আর ডি, আচ্ছা যে যেভাবে বলে যার যার ব্যাপার। কিন্তু এই শব্দগুলোকে যখন আমরা প্রনাউন করি এই সাবজেক্টগুলোকে, তখন আসলে প্রনাউন হয়ে যায় হচ্ছে হি। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক কথা। তাহলে এটা যদি আমরা বুঝি, তাহলে এই যে এখানে আল্লাহ আছে, তাহলে আল্লাহর জন্য কি প্রনাউন ইট হবে? প্রাথমিকভাবে আমরা বলি, এর মধ্যে আরেকটা কথা বলবো, আল্লাহর নাম কি প্রনাউন ইট হবে না হি হবে? আল্লাহ কিন্তু ব্যক্তিবাচক, মানে গ্রামারের ভাষা এটা ব্যক্তিবাচক, কিন্তু আল্লাহ তো ব্যক্তি নয়, ঠিক নেই। কিন্তু গ্রামারের ভাষা যেমন আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলি। বক্তা পক্ষ হচ্ছে আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, শ্রোতা পক্ষ, আর সব হচ্ছে থার্ড পার্সন। তাহলে গ্রামারের ভাষা কিন্তু আল্লাহ থার্ড পার্সন, এটা হচ্ছে গ্রামারের ভাষা। ব্যাপারটা বুঝছো? ঠিক আছে। তো তো অতএব এখানে এই সৃষ্টিকর্তার নামের যদি উল্লেখ থাকে কোনোটা, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রনাউন দিতে হবে হি। তাহলে এখানে ক্যান প্লাস নট কান্ট, এরপরে এই এই আল্লাহর জন্য প্রনাউন কি হবে? হি। হয়েছে? বড় হাতে হবে। জি, হয়েছে। মানে এই মূলত এই যে বড় হাতের যে হবে, এটা বোঝানোর জন্যই হচ্ছে এই রুলসের অবতারণা। এবং সবাই অনেকে হয়তো ব্যাপারটা বুঝে, বাট লেখার সময় ছোট হাতে ভুল হয়ে গেল। এই আনসার হবে এটা। বড় হাতের কেন হয়েছে? কারণ আল্লাহ মানে সৃষ্টিকর্তা স্পেশাল, এই জন্য এটাকে স্পেশাল করে লেখা হয়েছে, জাস্ট এটাই, আর কিছু না। স্পেশাল বলে স্পেশাল করে লেখা হয়েছে, মানে এমন ভাবে প্রনাউনটা লেখা হচ্ছে, যেমন আল্লাহ দেখলে তো আল্লাহটা বুঝাই যাচ্ছে। কিন্তু ধরো ধরো তোমার নাম হচ্ছে প্রাইম, এখন তোমাকে যদি আমি, সরি, একজন ছেলের নাম ধরো শাওন, তো তাকে আমি প্রনাউন করলাম হি,
তো ছোট হাতের হি দিয়ে করলাম। ঠিক আছে, অর্থাৎ এটাই যেন একটা স্পেশালিটি, মানে একটু দেখা যায়, একটু বোঝা যায় স্পেশাল, জাস্ট এটার জন্য, আর কিছু না। এটা কি মনে থাকবে? জি। তার মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বলো। এটা আমরা কেটে দিই। আর আরেকটি বিষয় কে জানে বলছিলা যে আল্লাহ তো মানে কি সিও হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, যে আল্লাহ গড লর্ড এগুলো কি সৃষ্টিকর্তার আবার কি জেন্ডার হয় নাকি? এটা যখন আমরা যুক্তিকতার মধ্যে যাই, যুক্তিবাদের মধ্যে যাই, তখন আসলে সৃষ্টিকর্তার জেন্ডার হয় না, হওয়া উচিত না। কিন্তু প্রচলিত যেটা হয়ে গেছে, ব্যাপারটা বুঝছো, এটা অনেকটা আসলে পুরুষালী মানে যে মানে ধারা আর কি। মানে আসলে সবকিছুর নিয়ন্তা ছিল, কিন্তু আসলে অনেক আগ থেকে বা শুরু থেকে পুরুষরা একটা নিয়ন্তা ছিল, নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল। এই কারণে যদি এখানে নারীরা যদি নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতো, তারা তাদের মতো করে আল্লাহকে, আল্লাহ বা গড বা লর্ডকে সংজ্ঞায়িত করত। ঠিক আছে, তো এটা যেহেতু প্রচলিত বা প্রতিষ্ঠিত, আমরা সেক্ষেত্রে হি দিব। আর আমার মতে কেউ যদি এটাকে যে না আমি সি দেব, আমার মনে হয় দিতে পারো, কারণ আমার লজিকে এটা ঠিক আছে। সেক্ষেত্রে সে দিতে চাইলেও তুমি এটাকে অবশ্যই বড় হাতের করে দেওয়া উচিত হবে। তবে কোনো টিচার তোমার এটাতে নাম্বার দেয় কি না দেয় এটা অনিশ্চিত, তবে আমি হইলে দিব। তুমি যদি এই 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 প্রশ্নের উত্তর যদি দাও কান্ট সি, আমি কিন্তু নাম্বার দেব। কারণ সৃষ্টিকর্তার আসলে জেন্ডার হতেই হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে নেই, কিন্তু যে সবাই নাম্বার নাও দিতে পারে। তো যদি নাম্বারের হিসাব করো, তাহলে নিরাপত্তার খাতিরে আমরা প্রচলিত যেটা সেটাই দেব। ঠিক আছে, নিরাপত্তার খাতিরে আমরা এই কাজটাই করব। এটাকে বোঝা গেল? এখানে আমরা আল্লাহ দিতে পারি, যে হঠাৎ করে আবার কি গড চলে আসতে পারে কোনো বাক্যে, আবার হঠাৎ করে লর্ড চলে আসতে পারে, সমস্যা নেই, আসুক। আমাদের কাজ হবে এই জিনিসটা মেনটেন করা, এখানে এই যে বড় হাতেরটা মেনটেন করা। এটা ক্লিয়ার কিনা, বোঝা গেছে? আর একটু জোর দিয়ে বলো না, একটু জোর দিয়ে বলো, বুঝছো বা বুঝো নাই, বলো। বোঝা গেছে? ভিডিও কিন্তু সবাই অফ করে দিয়েছে। আচ্ছা, আমরা কি সুইচ করতে পারি পরবর্তী ধাপে? আচ্ছা, এরপরে হচ্ছে মোর দ্যান ওয়ান সেন্টেন্স। তো মোর দ্যান ওয়ান সেন্টেন্স আসলে, আচ্ছা এটা ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে। মোর দ্যান ওয়ান সেন্টেন্স, আচ্ছা আচ্ছা, মোর দ্যান ওয়ান সেন্টেন্স মানে কি? বলো, মোর দ্যান ওয়ান সেন্টেন্স মানে কি? একটা বাক্য থেকে বেশি। একের অধিক বাক্য। তার মানে একের অধিক যদি বাক্য থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল টেনে ফেলি। এক্সাম্পল হলো, I requested him to give me some money. He delayed me for 1 week. Finally, এটা কি একটা প্যারাগ্রাফ? এটা একটা প্যারাগ্রাফ। Finally, he said, কি লিখছে, said no to me.
এবং এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। কি চিন্তা করছো এরকম ট্যাগ কোয়েশ্চেন হয় কি না? হয়, বিভিন্ন গাইড ঘেঁটে দেখবা দেখবা যে হয়। এবং যখন প্রশ্ন পরীক্ষায় কঠিন করা হয় তখন এই কাজগুলো করা হয়। কারণ আসলে এই যে এইগুলা কথোপকথনের মধ্যে আসতে পারে আর কি, কথোপকথনের মধ্যে আসতে পারে। বলো কি হবে, এটা ট্যাগ কোয়েশ্চেন আসলে কি হবে, কি করব, এটাই ট্যাগ কোয়েশ্চেন। এটা খুবই ঝামেলার ব্যাপার। মানে ট্যাগ কোয়েশ্চেনের কঠিন জগৎ যেগুলোকে বলে, এটা কিন্তু ইন্টারেও টপিক ছিল। গত 3-4 বছর আগে এটা বাদ দিয়ে দেওয়া, মানে আরেকটা টপিক দেওয়া হয়েছে আর কি, কিন্তু ইন্টারেও এই টপিকটা ছিল। তার মানে এটা মানে ভুলের জায়গা কিন্তু যথেষ্ট আছে আর কি। স্যার হ্যাঁ বলো। টি হবে? আমি বললে লিখে ফেলবো, হবে কি হবে না এটা পরের কথা। ডিড ডিডন্ট হি, তারপরে ডিড হি, আর কি হতে পারে? আচ্ছা ডিড হি হলো, আর কি হতে পারে? হুম, আর কি হতে পারে? বলো। এখন আমাকে উত্তর দাও, এই ডিডটা কোথায় পাইছো, কোন ভার্ব অনুযায়ী পাইছো? এই ডিডটা কোন ভার্ব অনুযায়ী পাইছো আমাকে সেটা বলো আগে। স্যার প্রথম লাইনে রিকোয়েস্টেড আছে, আচ্ছা সেকেন্ডে দেখেছে যে আচ্ছা, প্রথম লাইনে এই যে রিকোয়েস্টেড, এটা কোন টেন্স? থার্ড লাইনে সেকেন্ড আছে। এটা কোন টেন্স? ফাইনাল এইটা ফার্স্ট টেন্স, ইডি আছে এই জন্য ডিড বসাইছো নাকি? না স্যার, না তো কি জন্য বসাইছো? স্যার ফাইনালি হি সেড থেকে ডিড বসাইছি, আর ফাইনালি হি এটা হচ্ছে ছিল। এখান থেকে বসাইছো, তার মানে কেউ বসাইছো এখান থেকে, কেউ বসাইছো এখান থেকে, এরকম না 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 কি? ওটা ফার্স্ট টেন্স স্যার। ব্যাপারটা কি? দ্য ফুল সেন্টেন্স কি ফার্স্ট টেন্স? ফুল সেন্টেন্স, এখানে সেন্টেন্স তো তিনটা, একটা দুইটা তিনটা। তো সেন্টেন্স স্যার মূলত ওটা না, আপনাদের হচ্ছে কি ক্লজেরও যে সবথেকে নিকটতম ওই যে ক্লজ তো নাই এখানে, ক্লজ তো নাই, এটা মানে আলাদা আলাদা যে বাক্য। সরি ওই মানে ওই যে কালকে বলছিলাম যে সেটা মাথায় আছে না, হ্যাঁ ওটা সবচেয়ে যে মানে নিকটতম। গ্যাপের নিকটবর্তী বাক্য নাকি, নিকটবর্তী অংশ। আচ্ছা আমি না ঘুরাই বিষয়টা, কেউ যেহেতু এখান থেকেও করে ফেলতে চেয়েছো বা করেছো, তার মানে কেউ এটা মানে পরিষ্কার নয় বিষয়টা। আর নিকটতম যে বিষয়টা আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে ক্লজের ক্ষেত্রে, বেশি বিশেষত ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে, অর্থাৎ বাট, তারপরে অ্যান্ড, সো এগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে নিকটতম বিষয়টি চলে আসে। এখানেও ব্যাপারটা সিমিলার। কোথাও যদি চেইন অফ সেন্টেন্স থাকে, মানে এই যে এটা একটা কথা, এটা একটা কথা, এটা একটা কথা, সে এগুলাতে কিন্তু কোয়েশ্চেন করে নাই, এগুলাতে জাস্টিফিকেশন করে নাই, লাস্টের কথাটা আসি সে জাস্টিফিকেশন করতে চাইলো, ঠিক আছে, তার অপিনিয়নটাকে জাস্টিফাই করতে চাইলো, মানে ঠিকঠাক মানে ঠিক আছে কিনা এটা প্রশ্ন জুড়ে দিল। তার মানে এতে দেখো এখান থেকে কথাটা শুরু হয়েছে, শুরু হয়ে এই যে এখানে এসে ফুল স্টপ, তার মানে এটার সাথে আমাদের সম্পর্ক নাই। এখান থেকে শুরু হয়ে এখানে এসে ফুল স্টপ, তার মানে এটার সাথে আমাদের সম্পর্ক নাই। এখান থেকে বাক্যটা শুরু হইলো, এখানে কিন্তু কমা, ফুল স্টপ হয় নাই, খেয়াল করো, কমা, এবং আমাদের ট্যাগ কোয়েশ্চেন বসাইতে হচ্ছে পরেরটা। তার মানে হচ্ছে এই যে বোল্ড করা যে জায়গাটা মার করা, এটা পুরোটা কিন্তু একটা সেন্টেন্সের আওতাধীন। তার মানে এখানে যে গ্যাপ দেওয়া হয়েছে ট্যাগ কোয়েশ্চেনের জন্য, এটার আগে কমা আছে, তার মানে হচ্ছে এটা এই এই সেন্টেন্সের আওতাধীন। দ্যাট মিন্স এই সেন্টেন্স অনুযায়ী যা হওয়ার হবে
এদিকে কিন্তু ভুলেও যাবে না, যেখানে ফুল স্টপ হয়ে গেছে সেদিকে আর তাকানো যাবে না। ব্যাপারটা ক্লিয়ার? এবার তুমি দুভাবে ধরে নিতে পারো যে যেখানে গ্যাপ থাকবে সেই গ্যাপের যে সেন্টেন্সটি সেটা মানে নিকটবর্তী সেন্টেন্স, এভাবেও কথাটা বলতে পারো, মানে গ্যাপের নিকটবর্তী সেন্টেন্স এটাও বলতে পারো, সমস্যা নেই। কিন্তু মানে মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে কমা মানে হচ্ছে এই জিনিসটা এটার আওতাধীন, এই সেন্টেন্সের আওতাধীন। কারণ এখানে ফুল স্টপ হয়ে এটা কি পার্ট হয়ে গেছে, ফুল স্টপ হয়েছে মানে এটার সাথে সম্পর্ক শেষ, ঠিক আছে নি? এখানে কমা মানে হচ্ছে এটার সাথে সম্পর্ক এই ট্যাগ কোশ্চেনেরই হবে। বুঝাইতে পারলাম এক কথায়? তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে একাধিক সেন্টেন্স যদি থাকে তাহলে যেই বাক্যের মধ্যে মধ্যে গ্যাপ থাকবে সেই বাক্যের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী আমাদের এই ট্যাগ কোশ্চেনটা করতে হবে। ক্লিয়ার নি ব্যাপারটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাইলে সে অনুযায়ী এখানে সেড আছে, সের ফার্স্ট টেন্স, তাইলে আমরা ডিড আনলাম। আচ্ছা, এখন কি নো বা নট আছে এই জন্য বাদ দিছো কেমন? আর সাবজেক্ট হি আছে, ভালো কথা। এখন বাক্যটা কি আসলে? ফাইনালি অবশেষে সে না বলে দিল। অবশেষে সে না বলে দিল। তো এখন আমি, সে তো না বলে দিছে, আমি কনফার্ম। এখন আমি জাস্টিফাইটা আসলে কিভাবে করতে চাইবো? আমি কি বলবো সে কি না বলেছে, নাকি সে কি না বলে নাই? কোনটা বলবো বলো? সে কি না বলে নাই ইকুয়াল টু হবে যে সে না বলেছে। নেগেটিভ প্রশ্ন করলে, কারণ এমন ভাবে প্রশ্ন করতে হবে, এই যে প্রশ্নের ব্যাপারটা কি আসলে, তুমি যখন নেগেটিভ এ ধরো বাক্যটা নেগেটিভ, ঠিক আছে নি? তুমি হ্যাঁ বোধক প্রশ্ন করছো, তোমার উত্তরের প্রত্যাশা হচ্ছে না, তখন এটা মিলে যাবে, এটা স্বাভাবিক কথা, ঠিক আছে। কিন্তু এই বাক্যের একটা বিশেষত্ব হচ্ছে সে বলে নাই এমন নয়, এই যে সে সেট করে নাই এমন নয়, কিন্তু সেট করছে, বাট সেটের মধ্যে ইনফরমেশনটা ছিল না। এখানে আছে একটা ভেজাল, কিন্তু এটা মানে সাদা চোখে ক্লিয়ার হবে না। ব্যাপারটা বুঝছো না? এখানে ভার্বের মধ্যে না নট কিন্তু নাই, নটটা আছে হইলো বাড়তি ইনফরমেশন হিসেবে। অতএব একটু বুঝার চেষ্টা করো। অতএব এখানে নো থাকা সত্ত্বেও আমরা বাক্যটিকে নেগেটিভে ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে। বুঝাইতে পারছি? এটা কিন্তু বিরল ঘটনা, এরকম ঘটনা পাওয়া যায় না খুব একটা। অতএব এটা একটু মানে কি, মানে চোখ বন্ধ করে ভাবতে হবে এটা বোঝার জন্য, না হয় বোঝা যাবে না। আর বোঝার জন্য যা যা দরকার আমি কিন্তু সব বলে দিয়েছি। যে এটা মূলত বারকে নেগেটিভ করে নাই, এক মূল কথাচার যেটা সেটাকে নেগেটিভ করে নাই বাক্যটা, এটা বাড়তি ইনফরমেশন হিসেবে। আর জাস্টিফিকেশনের ব্যাপারটা সে বলেছে কি বলেনি এটা আসলে জাস্টিফাই করা হচ্ছে না, ঠিক আছে? সে কি না বলে নাই ইকুয়াল টু হচ্ছে সে না বলেছিল, অর্থাৎ এটার সাথে মিলে যাবে। তার মানে নেগেটিভ প্রশ্ন করলেই হচ্ছে আমাদের এই সোর্স সেন্টেন্সটার সাথে ওটা জাস্টিফিকেশনটা মিলে যাবে, মানে অ্যালাইন করবে আর কি। এটা কিন্তু খুব বিরল সেন্টেন্স, মানে আমার লেখার টানে চলে এসছে, আমি কি করব? ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার আরো খেলা আছে, সেটা হলো হি said, he said, any year, no, no, sorry, no, any year, never, I can't tolerate it. Never. আচ্ছা আচ্ছা, এখানে ধরো কমাও থাকতে পারে ক্ষেত্র বিশেষে, এখানে
কি থাকতে পারে, এটা একটু চেঞ্জ করে দিই। এটাকে ইনভার্টেড কমা, এটা বড় হাতের, ঠিক আছে। এখানে এটা, এবং এটা হচ্ছে ইনভার্টেড কমা। কারণ এই বাক্য তোমরা পাবা, যখনই প্রশ্ন কঠিন করা হবে এই বাক্যগুলো পাবা, তখন যেন আমার ভয় ভীতিতে না ভুগো আর কি। বলো এটা কি হবে, এই যে সেন্টেন্সটা এটা কি হবে? হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে? পেঁচানো মনে হচ্ছে না? বলো কি হবে এটা? আচ্ছা, আমরা যা যা উত্তর পাই লিখে ফেলি আর কি। ক্যান হি, আচ্ছা ভালো কথা। আর কি হতে পারে? অর্থাৎ তোমরা আনসার যখন ট্রাই করবা তখন একেবারে নিজের ভেতর যেটা বলে সেটাই করবা, সেটাই বলবা, বলুক না। আমরা তো এখানে শুদ্ধ করার জন্য বসছি, বোঝার জন্য বসছি। ক্যান আই আচ্ছা ভালো কথা, ক্যান আই, ভালো কথা। আর কি হতে পারে? যত অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা তত শেখাটা খুব সহজ হয়ে যাবে। আর জিমাবা বসে বসে দেখবা যে সহজ হবে না, মনে হচ্ছে বুঝে গেছো, বাট কিছুই থাকবে না। আর সক্রিয়তার গুরুত্ব বেশি। পুজোটা ক্যান পূজারটা হতে পারে কেন না? আচ্ছা ভালো কথা। এবার আমরা একটু জাস্টিফাই করি কি হতে পারে। জাস্ট এ মিনিট, কল এসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের তো 10:30 থেকে করার কথা ছিল না? কালকে বললাম না? 10:30 থেকে 12টা, ঠিক আছে। 10:30টার পর পরই আমরা ঢুকে যাবো আর কি। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এখানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, আসলে একটু ভালো করে শিখতে হলে সময় দিতে হয়, বুঝছো নি? কিন্তু এই যে চোঁ চোঁ করে টেনে চলে গেলাম, এটা হলে ব্রেন আসলে ওইটার ওই কাজগুলোর ভেতরে ঢুকে না, এবং এটাও বারে বারে শেখা হয়, সময় কিন্তু প্রচুর দেওয়া হয়, বারবার দেওয়া হয়, বাট কখনো ক্লিয়ার হয় না। ক্লিয়ার করতে গেলে সময়টা আবশ্যক এবং ভাবনা চিন্তা করতে হয়। আচ্ছা, এখানে যে তোমরা এই যে প্রনাউন হিটা দিয়েছো, তার মানে হচ্ছে তোমরা ধরে নিয়েছো এই সাবজেক্ট অনুযায়ী হলো, কেমন? সেই হিসাবে এটা ঠিক আছে। যে আই দিয়েছ সে ধরে নিয়েছ যে এই অংশ অনুযায়ী হলো, ভালো কথা। কিন্তু দুইটাই তো আর আনসার হবে না, কেন তো দুইটাতে। আচ্ছা, আবার যে ধরে নিয়েছ যে হিটা এখানে আছে, হি হবে, সে আবার এখানে এসে ক্যানটা দিয়েছ, তার মানে কি হইলো? তার মানে কি হইলো, তুমি এটাকেও ধরছো এটাকেও ধরছো, হজবরল হয়ে গেল। তার মানে এখানে আমাদের পরিশুদ্ধি প্রয়োজন। আচ্ছা, এখান থেকে আমরা আসি। এখানে খেয়াল করো, প্রথম আমার কথাটা একটু, হ্যাঁ বলো বলো। এটা ডিডি হ্যাঁ, ডিডি গুড। আচ্ছা, ডিড হি, ডিড হি, ভালো কথা। এটা অপশন রাখলাম। এখন হচ্ছে আমরা এটা জাস্টিফাই করি। দেখো, এই যে হি সেড কমা, এই যে এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে ইনভার্টেড কমা শেষ হয়েছে, এখানে গ্যাপটা কোথায়? গ্যাপটা এখানে, ঠিক আছে নি? ইনভার্টেড কমা থেকে কিন্তু নতুন বাক্য শুরু হয়েছে, খেয়াল করো, এই যে নো থেকে নতুন বাক্য, নো থেকে নতুন বাক্য শুরু হইলো, এই যে নতুন বাক্য এই পর্যন্ত আসলো। তার মানে গ্যাপ এটা যেহেতু এই নতুন বাক্যে এই বাক্যের অন্তর্গত, তার মানে এই উত্তরটা, এই যে উত্তরটা, এটা কোনোভাবেই এটাকে ক্রস করে এই যে এখান থেকে এখানে যাওয়ার সুযোগ নাই, এখান থেকে এখানে যাওয়ার সুযোগ নাই। খেয়াল ক্যান করো, আই হবে তাহলে কি কি সুযোগ আছে? হ্যাঁ, আহারে, কি আরে, আচ্ছা হ্যাঁ, আছে কি না? আচ্ছা, তার মানে আমাদের যা করতে হয় এই জায়গার মধ্যে করতে হবে।
এটার কাছে যাওয়ার সুযোগ নাই, কারণ ইনভার্টেড কমা থেকে শুরু হয়েছে, নতুন বাক্য শুরু হয়েছে, নতুন বাক্যের অন্তর্গত হচ্ছে কমাটা। কমাটা কিন্তু নতুন বাক্যের অন্তর্গত, এই বাক্যের অংশ হচ্ছে এটা। এই যে ট্যাগ কোয়েশ্চনটা যে করব, এই যে এটা হচ্ছে এই বাক্যেরই অংশ। ব্যাপারটা বুঝাইতে পারছে কিনা, না পারে নাই? এটা এখানে যে ট্যাগ কোয়েশ্চনটা করব, এটা কিন্তু এইটার অংশ হইতে পারে না, কারণ এখানে যে ইনভার্টেড কমা দিয়ে কিন্তু নতুন অংশ শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ এই যে সেট রিপোর্টিং বার, মূল রিপোর্টটা কি? মূল রিপোর্টটা হচ্ছে এটা, সরি, মূল রিপোর্টটা হচ্ছে এটা। ঠিক আছে? অতএব সেট দ্বারা যে সেটের যে ব্যাপারটা আমরা করেছিলাম বা হিয়ের যে ব্যাপারটা করেছিলাম, এটা কোনোভাবে হওয়ার সুযোগ নাই। গেল। ঠিক আছে? আবার এখানে ক্যান দিছি, ক্যান দিয়ে আবার এখান থেকে হিট আনছি, এটাও কি হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। আচ্ছা, তার মানে এখানে আচ্ছা ক্যান আয় দাঁড়াচ্ছে না। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে বুঝতে হবে ব্যাপারটা। এখানে কেউ কেউ এই যে ক্যানের সাথে নট আছে, চিন্তা করলো যে এখানে আর নট দেওয়া যাবে না। আবার কেউ কেউ চিন্তা করছে এখানে নো আছে, আবার এখানে নেভারও আছে, তার মানে এখানে নট দেওয়া যাবে না। আবার কেউ কেউ চিন্তা করছে যে এখানেও নট আছে, এখানে নেভার আছে, এখানে নো আছে, এত নো নট আছে, অতএব নট দেওয়া যাবে না। কিন্তু বুঝাটা ক্লিয়ার করতে হবে। খেয়াল করো, এই যে নো, সে বললো কি না, মানে ওই মানে হতে পারে না, ওইটা নেভার কখনোই হতে পারে না। এখানে কিন্তু তার কথা আসলে শেষ, অর্থাৎ বাক্যের অন্তর্গত এক একটা অংশ এগুলা। এই পর্যন্ত কিন্তু তার কথা শেষ, নো নেভার এটা দিয়ে শেষ, অর্থাৎ নো বা নেভারের পরে যখন কমা হবে, বুঝতে হবে এগুলা দিয়ে ওই অংশটা শেষ করে ফেলা হয়েছে। অতএব এটার সাথে আমাদের ট্যাগ কোয়েশ্চনের সম্পর্ক নাই। এই যে নো বা নেভারের পরে যখন কমা দেওয়া হবে, তখন বুঝতে হবে যে ওটা আউট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা ওটা দেখছি। এরপরে মূলত আমাদের এই যে এত বড় সেন্টেন্স, শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি? এই এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স অনুযায়ী কিন্তু ট্যাগ কোয়েশ্চনটা বসবে। জাস্ট আমাদের সেন্টেন্স শুধু এটাই আছে, মানে এটাই আছে, এটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চন বসবে। এই যে নেভার ট্যাবার, এই যে নেভার, নো, সেই হি, এটা আসলে আমাদের কাছে কোনো অস্তিত্বহীন আর কি। ব্যাপারটা বুঝছো? বাক্যের অ্যানালাইসিস প্রশ্নটা বুঝতে হবে। এই ধরনের বাক্য যদি থাকে, এই নো নেভার, তারপরে এই অংশে হি আছে, সেইড আছে, নানান কিছু, এগুলা নিয়ে আমরা চিন্তা করব না। কারণ এই যে নো নেভার এগুলোর পরে কমা দেওয়ার মানে হচ্ছে এগুলো আলাদা হয়ে গেছে, ওটা মন্তব্যটা সেখানে শেষ। নতুন একটা কথা সে বলেছে, আই ক্যান টলারেট ইট, আমি এটা টলারেট করতে পারি না। মূলত এই বাক্যটাকে এসে জাস্টিফাই করবে এসে এখানে প্রশ্ন জুড়ে দিয়ে। তার মানে এখানে যা আছে এটা অনুযায়ী আমাদের প্রশ্নটা হবে। ক্যান আছে, নট আছে, নটটা বাদ দিয়ে ক্যান লিখলাম, আর সাবজেক্ট হচ্ছে আই। এটা হয়েছে, বাট হচ্ছে কেন হয়েছে সেটা বোঝাটাও ইম্পর্টেন্ট। আমাদের এই উত্তরটা হচ্ছে শুদ্ধ উত্তর, এবং এটা আসলে এদিক থেকে চিন্তা করে না, এখান থেকে চিন্তা করে হবে। এটাকে বুঝাইতে পারলাম? এখানে আর কোনো ঘাপলা আছে কিনা, থাকবে কিনা? 10টা বাজে গেছে। আচ্ছা, এটা এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করি। হ্যাঁ।